আগামী জুলাইয়ের 1 তারিখে 60 লাখ টাকা আমাকে দিবা, আমি তোমাকে জমি বুঝাই দেবো। ঠিক আছে? এখন মিম দেখছে যে আজমেরি মিম যে আছে, সে তাকে 70 লক্ষ টাকা দিতে চাচ্ছে। এখন মিমের সাথে আমার যে চুক্তিটা হয়েছিল, ওই চুক্তিতে লেখা আছে যে যদি মানে চুক্তিটা বাস্তবায়ন করতে না পারে, তাহলে তোমার হচ্ছে জরিমানা বাবদ 15 লক্ষ টাকা দেয়া লাগবে। উদাহরণটা বুঝো একটু। মিম আমাকে বলছে যে স্যার আপনাকে আমি জমি দেবো, আপনি আমাকে, সরি, আমি এরকমই তো বললাম নাকি? মিম আমাকে বলছে স্যার আপনাকে, না, উদাহরণটা হচ্ছে এরকম, আমার 1 বিঘা জমি আছে যেটা আমি মিমকে বিক্রি করব। মিম আমার কাছ থেকে 1 বিঘা জমি কিনবে 60 লক্ষ টাকা দাম। ঠিক আছে? এখন জমিটা আমার, মিম আমার কাছ থেকে কিনবে। এখন আমি দেখতেছি আজমেরি জাহান মিম যে আছে, সে 70 লক্ষ টাকায় কিনতে চাচ্ছে। এখন আমি চিন্তা ভাবনা করলাম, এবং আমার সাথে মিমের যে চুক্তিটা ছিল, ওই চুক্তিতে লেখা আছে যদি জমি আমি তাকে না বুঝাই দিতে পারি, তাহলে 10 লক্ষ 15 লক্ষ টাকা টাকা লাভ জরিমানা হবে। দেওয়া লাগবে। এখন আমি চিন্তা ভাবনা করলাম, ও তো আমাকে 10 লক্ষ টাকায় বেশি দিতে চাচ্ছে। ঠিক আছে? সরি, 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এখন আমি চিন্তা ভাবনা করলাম, আজমেরি মিম তো আমাকে তোমার হচ্ছে 70 লক্ষ টাকা দিতে যাচ্ছে, আর এসবিএস মিম দিতে যাচ্ছে হচ্ছে 60 লক্ষ টাকা। এখন আমি যদি 5 লক্ষ টাকা জরিমানাও দেই এসবিএস মিমকে, তারপরেও তারপরও স্যার 5 লাখ টাকা লাভ। 5 লাখ টাকা এখানে লাভ থাকতেছে আমার। আমি কি তোমার হচ্ছে এই জরিমানা দেওয়ার মাধ্যমে মুক্তি পেয়ে যাব? ইজ ইট লাইক দ্যাট? তার যেহেতু কন্ট্রাক্ট করাই আছে যে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে, তাহলে তো এখানে জরিমানা দিতেই পারে স্যার। হ্যাঁ, আমি জরিমানা দিলাম। জরিমানা দিলেই কি আমি বলতে পারি যে যেহেতু আমি জরিমানা দিয়ে দিছি, আমি তোমার সাথে চুক্তি করতে বাধ্য না? না স্যার, ও তো ওই যে ওইটা দেখাবে যে আপনি 5 লাখ টাকা দিলেও তো হচ্ছে, আরো তো 5 লাখ টাকা হচ্ছে পাচ্ছেন, আপনি তো বেনিফিশিয়ারি হচ্ছেন, তো তখন স্যার সেটা আর হবে না। আচ্ছা, এটা স্যার কত নম্বর? এটা ছিল হচ্ছে ওই যে নির্দিষ্ট যে জিনিসের জন্য চুক্তি করা হবে সেই জিনিসটাই হচ্ছে আপনাকে দিতে হবে। হ্যাঁ, এটা কত নম্বর ধারায় আছে বলতো? 20 নম্বর ধারায়। হ্যাঁ, 20 নম্বর ধারায় দেখাই তোমাদের। 20 নম্বর ধারায় বলছে যে যদিও হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। শোনা যাচ্ছে স্যার আপনাকে। ওকে, আচ্ছা, আমার ল্যাপটপটা একটু হয়েছে, দেখলাম হঠাৎ করে রিস্টার্ট নিয়ে শুরু হয়েছে। আমি বলি, হ্যাঁ, মনে করো যেখানে জরিমানার কথা বলা আছে, তারপরেও জরিমানার কথা বলা থাকলেও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেহেতু তার সাথে আমার একটা সুনির্দিষ্ট প্রতিকারের চুক্তি হয়েছে, একটা চুক্তি বাস্তবায়ন করার জন্য তার যে রাইট, সেই রাইটটা থেকেই যাবে। এখন কোর্টের কাছে সে যাইতে পারে। কোর্টের কাছে যদি মনে হয় হ্যাঁ, এই মামলাতে তাকে সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যায় বা সুনির্দিষ্ট চুক্তির বাস্তবায়ন করা যায়, কোর্ট করবে। যদি করা না যায় তাহলে করবে না। এই যে এই যে আমাদের ভেতরে যে তোমার হচ্ছে জরিমানার কথাবার্তা, এটার কোনো ইফেক্ট নাই চুক্তির ভিতরে। মানে জরিমানার কথা থাকুক বা না থাকুক, দ্যাট ডাজ নট ইফেক্ট আওয়ার কন্ট্রাক্ট। কন্ট্রাক্টটা যদি এমন হয় যেটা বাস্তবায়ন করা সম্ভব, কোর্ট বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করা সম্ভব না, বাস্তবায়ন করবে না। কোর্ট এই জরিমানার কথাটা মাথায় নেবে না। বুঝে গেল? এই, তোমরা কি বুঝছো না বুঝো নাই বলো? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন পরের পয়েন্ট যেটা, সেটা হলো 19 নম্বর ধারায় আমরা একটু যাই। হ্যাঁ, 19 নম্বর ধারা। তোমাদের যাদের বাকি আছে, কি বলে, কোর্সের অ্যাসাইনমেন্ট বাকি আছে, অবশ্যই অবশ্যই জমা দিবা। অ্যাসাইনমেন্ট বাকি রেখে তোমার পড়াশোনা হয় না।
অ্যাসাইনমেন্ট করতেছো না তার মানে ইউ আর নট সিরিয়াস। বোঝা গেল? আবারও বলতেছি, অ্যাসাইনমেন্ট না করা মানে হচ্ছে ইউ আর নট সিরিয়াস। সবার অ্যাসাইনমেন্ট যদি আমি পাই তাহলে আমি বুঝবো যে না, যে হ্যাঁ আমার স্টুডেন্টরা সিরিয়াস। কার অ্যাসাইনমেন্ট বাকি আছে আমি শুনতে চাই, বলো তো। আমি 2টা অ্যাসাইনমেন্ট দিছি টোটাল, একটা হচ্ছে এসআর অ্যাক্টের উপরে, একটা লিমিটেশন অ্যাক্টের উপরে। লিমিটেশন অ্যাক্টের স্যার আমার হ্যাঁ বলো। এসআর একটা বাকি। হুম, লিমিটেশন অ্যাক্ট সবাই দিছো, সবাই দাও নাই? স্যার লিমিটেশন একটা করছি স্যার, বাট ঢাকাতে রেখে আসছি এই জন্য দেওয়া হচ্ছে না। আর এছাড়া একটা এখনো করা হয়নি ঢাকা আসবা কবে? স্যার। স্যার 2-1 দিনের মধ্যে ঢাকা ফিরবো ইনশাল্লাহ। ঢাকা ফিরে যেন অ্যাসাইনমেন্ট আমি পেয়ে যাই, ঠিক ওকে আছে? স্যার, ইনশাল্লাহ আর ইনশাল্লাহ স্যার। সাইম আলী খান, কি খবর? অ্যাসাইনমেন্ট করেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট করতে হবে তো স্যার? স্যার অ্যাসাইনমেন্ট করবো স্যার, একটু দূরে আছে তো। ওরা দুইটা একসাথে দিয়ে দেবো না স্যার। শোনেন, প্রবলেম থাকবে সবারই, হ্যাঁ, অনেক রকম প্রবলেম থাকবে লাইফে, অনেক প্রবলেম চলে আসবে, প্রতিদিন বিভিন্ন কাজে আটকায় যাবেন। তারপরেও যেটা আসলে করতে হবে আপনাকে সেটা হলো কন্টিনিউটিটা বজায় রাখতে হবে। অ্যাসাইনমেন্টের, প্রেজেন্টেশনের যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এই জিনিসগুলো করে ফেলতে হবে। যখন জমায় রাখবেন দেখবেন পরে বিপদে পড়ে গেছে, আর হচ্ছে না সেটা করা। আর দ্বিতীয় কথা যেটা, আমি আপনাদের যতই পড়াই, আমি যদি যে পড়াটা পড়াচ্ছি ওই পড়াটা রিভিশন না দেন, জীবনে পড়া বুঝবেন না। এটা খুব খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি পড়ানোর পর পরই সেটা রিভিশন করতে হয়। আর রিভিশনের ওয়ে হচ্ছে অ্যাসাইনমেন্টটা করা। আমি এমন ভাবে প্রশ্নগুলো সেট করে দিই যাতে তুমি অ্যান্সার করলে ওইটা যদি বসে একবার দেখেও করো, আমি বলতেছি না যে তোমার মুখস্থ করে লিখতে হবে, তুমি নিজে নিজে দেখে দেখেও যদি লেখো তারপরেও তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। আমি এইটা হচ্ছে আমার ওয়ে। এখন তোমরা যদি আমাকে অর্ধেক করতে দাও, আই মিন আমি তোমাকে পড়াই দিচ্ছি, বাকি অর্ধেকটা করতেছো না, তাহলে কিন্তু পড়া আগাবে না। এখন তোমাদের যে ব্যাচটা, এই ব্যাচটার তো আমাকে এক সময় সিলেবাসটা শেষ করতে হবে, এবং আমার টার্গেট ছিল তোমাদের সিলেবাস আমি 3 মাসে শেষ করব। বুঝছো, আমি এটা 3 মাসের প্ল্যান ছিল আমার, কিন্তু 3 মাসে শেষ হলো না, কারণ আমার জুডিশিয়ারির পরীক্ষা পড়ে গেছে মাঝখানে, আর তোমাদের একটা পরীক্ষা পড়ে গেছে মাঝখানে। তো তাহলে আমি ধরলাম 4 মাসে শেষ করবো আমি। এখন 4 মাসে যদি আমাকে শেষ করতে হয়, তাহলে আমি যদি এসআর 2বার পড়াই, তাহলে কি 4 মাসে শেষ হবে? না স্যার, অনেক পড়া বাকি স্যার। টাফ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আমি শেষ করে দিলাম কিন্তু তোমরা কিছুই বুঝলা না, সেটাও কি লাভবান হবে? সেটাও তো না স্যার। লাভবান হবে না, তাই না? সো আমাকে দুইটার ভিতরে একটা ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্সটা হচ্ছে এটা, যে আমি শেষও করে দেব এবং তোমরা জিনিসটা বুঝেও যাবা ঠিকঠাক। এই ব্যালেন্সটা আনা লাগবে আমার। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু হেল্প মি। ঠিক আছে, মাস শেষ হয়ে যাচ্ছে, মাসের শুরুতে তোমরা বেতন দাও, আই ডোন্ট হ্যাভ এনি পেইন, আমার কোনো ইস্যু নাই আমি যদি তোমাদের নাও পড়াই, বাট দ্য পেইন ইজ উইদিন মাই সেলফ। আমার ভেতরে খুঁতখুত করতে থাকে পড়া না হলে পোলাপানের। বুঝতে পারছো? এই জিনিসটা খুব সিরিয়াসলি নাও তোমরা। ঈদ টিদ চলে গেছে, ঈদ শেষ হয়ে গেছে, হ্যাঁ, আর এখন তো আর কিছুই বাকি নেই, আর ঈদ বাকি নেই, কিছু বাকি নেই। এখন সামনে বাকি তোমাদের ফাইনাল পরীক্ষা। দেখো, ফাইনাল পরীক্ষা, মাস্টার্সের ফাইনাল পরীক্ষা এত সিরিয়াস কিছু না, ঠিক আছে? হেড স্যার বাদে বাকি টিচাররা সবাই লিবারেল থাকবে, আমি জানি এটা, আই নো দ্যাট। হেড স্যার বাদে সবাই লিবারেল। হেড স্যার একটু স্ট্রিক্ট হইতে পারে ওনার কোর্স নিয়ে, সো হেড স্যারের কোর্সটা একটু সিরিয়াসলি দেখো, বাকি টিচাররা খুব হেল্পফুল থাকবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি তোমাদের মাস্টার্সে কোর্স নিই, দেখবা যে আমি অলরেডি তোমাদের হচ্ছে কি বলে একটা নোটস আকারে দিয়ে দিছি, ওই নোটস গুলো দেখবা তোমরা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাস্টার্স। মাস্টার্স হচ্ছে একটা এমন একটা ডিগ্রি যেটা তোমার বার কাউন্সিল যারা দিচ্ছ তাও তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা 1 বছরের মধ্যে তখন আবার ওই ইয়ের ইন্টিমেশনটা দিতে পারবা, সুপ্রিম কোর্টের যে ইন্টিমেশন, ওটা 1 ইয়ার হবে তখন তোমাদের জন্য। যেমন লোয়ার কোর্টে কতদিন, 6 মাস, আর ওখানে একটা 1 ইয়ার, ঠিক আছে? কিন্তু যখন তোমার মাস্টার্স থাকবে না তখন সেটা হয়ে যাবে 2 ইয়ার।
সো মাস্টার্স এই ক্ষেত্রে তোমাকে খুব হেল্প করবে, বোঝা গেল? ওকে, সো এর বাইরে তোমাদের জন্য মাস্টার্স খুব বেশি হেল্পফুল হবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, বাংলাদেশে আবার মাস্টার্স না থাকলে হয় না, এটা একটা প্রবলেম। মাস্টার্স ডিগ্রি না থাকলে বলবে যে পড়াশোনা এখনো শেষ হয় নাই, বাট মাস্টার ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্য কেরিয়ার। যদি না তুমি একাডেমিয়াতে যাইতেছো, যেমন জয় বলে যে সিটি ইউনিভার্সিটি টিচার, মোজাম্মেল স্যারের টিচার ইয়েটা নিয়ে নেবে, কি বলে চেয়ারটা নিয়ে নেবে। তো যারা একাডেমিয়াতে যাইতেছো তাদের জন্য মাস্টার্স ভেরি ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে ডিসকাস করতেছি না মাস্টার্সের জন্য, হ্যাঁ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বারের জন্য যারা আছে তাদের একটা বছর বেঁচে যাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন পয়েন্ট যেটা সেটা হলো আই নিড ইউর ফিডব্যাক। তোমাদের যে জিনিসটা আমি দেব ওই জিনিসটা যদি না তোমরা কমপ্লিট করো, আই ক্যান নট মুভ ফরওয়ার্ড। দ্যাটস দ্য প্রবলেম। আই হোপ তোমরা বুঝতেছো, সবাই বড় হয়ে গেছো। তোমাদের কাছে আমার এতটুকুই আবেদন থাকবে, এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি সেটা ওই দিনই করে ফেলার চেষ্টা করবা। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগে না এই অ্যাসাইনমেন্ট বানাইতে, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। ভুল হলে তো কোনো সমস্যা নেই, ভুল হলে নতুন করে শিখবা, ভুল রং যাই হোক না কেন। আর তোমরা ছবি তুলে পাঠাবা না, স্ক্যান করে পিডিএফ করে পাঠাবা। ছবি তুলে ছবি এলোমেলো হয়ে যায়, আর পিডিএফ থাকলে সেটা একটা নোট আকারে তৈরি হয়ে থাকে, যেটা তুমি উপরে দেখতে পারো চাইলে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন আমরা চলে যাই 19 নম্বর ধারায়। এসআর একটা 19 নম্বর ধারা, এখানে যেটা বলছে সেটা হলো যে ওকে, এসআর অ্যাক্টের 19 নম্বর ধারা, কই গেল এই জিনিসটা এত বিরক্তিকর। আচ্ছা, ডক্ট্রিন অফ সিপ্রে নিয়ে কে বলতে পারবে? হোয়াট ইজ ডক্ট্রিন অফ সিপ্রেস বা সিপ্রে? হু ক্যান সে? জয়? স্যার ডক্ট্রিন অফ ডক্ট্রিন অফ সিপ্রে কি বলে? সিপ্রেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ডক্ট্রিন। হুম, এটা হচ্ছে স্যার আমাদের এসআর একটা একটা ওই যে 14 নাম্বার যে সেকশনটা আছে স্যার, যে আমি বর্তমানে মালিক না কিন্তু ভবিষ্যতে মালিক হতে পারবো, তো সেই সূত্রে আমি তখনই করতে পারবো না, ডিনাই করতে পারবো না যে আমি সম্পত্তিটা দিব না, এরকম কিছু একটা ছিল স্যার। না ভুলে গেছো। 14 নম্বর ধারাতে এরকম কিছু নাই। প্রথম কথা, 14 নম্বর ধারাতে আছে যেটা, সেটা হলো যখন তুমি মনে করো কারোর কাছে 100 বিঘা একটা সম্পত্তি বিক্রি করার চুক্তি করছো, তার মধ্যে 98 বিঘা করতে পারবা, 2 বিঘা করতে পারতেছো না, কারণ 2 বিঘার অ্যাকচুয়ালি তুমি ওনার না। ও হ্যাঁ স্যার, স্মল পোর্শন 14 নাম্বার, সরি 14 স্মল হ্যাঁ, পোর্শন একটা, বিগ পোর্শন একটা। শেষ করতে দাও। তখন তুমি যেটা করতে হবে সেটা হলো তুমি এখানে তুমিও কোর্টে যাইতে পারো, অপর পার্টিও কোর্টে যাইতে পারে, গিয়ে যতটুকু বাস্তবায়ন করা যাচ্ছে, মানে কতটুকু 98 বিঘা বাস্তবায়ন করা যাচ্ছে, তোমাকে সে বাধ্য করতে পারে 98 বিঘা বিক্রি করার জন্য, এবং 2 বিঘার জন্য তো টাকা দেবে না সে, স্বাভাবিক কথা। অথবা সে যদি না নিতে চায় তখন তুমি তাকে বাধ্য করতে পারো তার সে যেন 98 বিঘা নেয়, এবং 2 বিঘার টাকা তুমি তাকে ফেরত দেবে। সো দিস ইজ সেকশন 14, এর বাইরে কিছু নাই সেকশন 14। সেকশন 16 বলা আছে তোমার হচ্ছে ডক্ট্রিন অফ সিপ্রের কথা। 16 নম্বর ধারায় বলতেছে যে যদি চুক্তিটা এমন হয় যে চুক্তিটাকে পার্ট এই টাইপের কোনো চুক্তি, যে তুমি কিছু অংশ বাস্তবায়ন করতে পারবা, কিছু অংশ বাস্তবায়ন করতে পারবা না, এবং চুক্তিটাকে খণ্ড বিখণ্ড করার সুযোগ আছে, এমন যদি হয় তখন তুমি যেটা করতে পারো, যে অংশটুকু বাস্তবায়ন করা পসিবল সেটা বাস্তবায়ন করবা, আর যেটা পসিবল না সেটা বাস্তবায়ন করার দরকার নেই, সেটা ফেলে দিবা। ইটস লাইক এমন একটা চুক্তি এমন হতে পারে না যে, লাইক তুমি কারোর সাথে চুক্তি করছো যে কারোর কাছ থেকে তুমি চাইছো হচ্ছে একটা গোডাউন কিনবা, আবার সেই ব্যক্তির সাথেই তুমি হচ্ছে 2 দিন পরে আর একটা চুক্তি করছো যেখানে লিখছে যে গোডাউনের সাথে তুমি কিছু মাদক তো বোঝো তোমরা, কিছু মাদকও নিবা। এখন দেখো, মদ কেনার চুক্তিতে এটা তো টোটালি তোমার হচ্ছে ভয়েড, কারণ কি এটা তোমার ইল্লিগাল অবজেক্ট না, এটা ভয়েড। জি স্যার। ওকে, তো দ্বিতীয় অংশটা তো ভয়েড, আর প্রথম অংশটা কি ভ্যালিড।
এখন চুক্তিটা যদি তুমি এমন কোর্ট যদি মনে হয়, কোর্টের কাছে যদি মনে হয় যে চুক্তিটার প্রথম অংশটুকু বাস্তবায়ন করা সম্ভব আর দ্বিতীয় অংশটুকু যেহেতু ভয়েড সেটাকে বাতিল করে দেওয়া সম্ভব, তাহলে কি করবে? তাহলে তোমার প্রথম অংশটুকুকে বলবে যে ওইটাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করা হোক, তোমাকে গোডাউন দেখ আর তুমি তাকে টাকা দাও, আর বাকি চুক্তিটাকে বাতিল করে দেবে। এই তো। যখন একই ট্রানজাকশনে কিছু অংশ বাস্তবায়ন করা সম্ভব, কিছু অংশ বাস্তবায়ন করা সম্ভব না, তখন যে অংশটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটাকে বাস্তবায়ন করা হবে, যেটাকে সম্ভব না সেটাকে বাস্তবায়ন করা হবে না। ইটস নট লাইক ওই যে আমরা খুব একটা উদাহরণ পড়ি না, যে একটা দুধের বালতির ভিতরে 1 ফোঁটা যদি ময়লা পড়ে তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম যে যতটুকু ভালো ততটুকু রাখবো, যতটুকু খারাপ ততটুকু আমরা ফেলবো। এটাকে বলে ডক্টর অফ সিক্রেট। বুঝছো? হ্যাঁ না তো কিছু বলো না তোমরা, এটাই তো মুশকিল হলো। জি স্যার। জি স্যার, বুঝতে স্যার। স্যার আমি মিউট করে কথা নাকি বলতে আমার কথা শোনা যায় না? এর জন্য কথা বলতে হবে, অনলাইন ক্লাসে কথা বলতে হবে। স্যার তাহলে অন্তত আমরা একজন সব সময় আনমিউট করে রাখি স্যার। হ্যাঁ আনমিউট করে রাখো, অসুবিধা নেই। সাউন্ড গেলে তো আশেপাশে সাউন্ড গেলে তো আপনি বিরক্ত হবেন, এই জন্য আমরা মিউট করে রাখি, পরে সাথে সাথে আচ্ছা, এই জন্য এবার স্যার উত্তর দিতে পারি না। ওকে, একটু পরে হলেও দিবা। 19 নম্বর ধারাটা একটু আমরা দেখি। হ্যাঁ, 19 নম্বর ধারা খুব সহজ, এটা নিয়ে নতুন কিছু আলাপ নাই। এখানে যেটা বলতেছে যে তুমি তো কোর্টে যাবা, স্বাভাবিক কথা, চুক্তি বাস্তবায়ন করানোর জন্য কোর্টে যাবা। মনে করো বনিয়ামিনের সাথে আমার একটা চুক্তি হয়েছে, বনিয়ামিন আমাকে একটা জিনিস দেবে, আমি বনিয়ামিনের কাছ থেকে কিনবো। এখন এই যে চুক্তিটা, প্রথম যে শর্ত সেটা হলো একটা ভ্যালিড চুক্তি থাকতে হবে চুক্তি বাস্তবায়ন করতে হলে, তাই না? চুক্তিটা যদি অবৈধ হয় তাহলে কি বাস্তবায়ন করা সম্ভব? সম্ভব না। প্রথম কোর্ট যেটা দেখবে সেটা হলো এখানে ভ্যালিড কোনো চুক্তি আছে কিনা। ওকে, দেখলো কোর্ট যদি দেখে হ্যাঁ ভ্যালিড চুক্তি আছে, কি আছে? ভ্যালিড চুক্তি আছে, কিন্তু চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব না। আমরা কি দেখছি? আমরা 21 নম্বর ধারাতে দেখছি কোন কোন ক্ষেত্রে কি করা যাবে না, বলো তো জয়? স্যার চুক্তি বাস্তবায়ন করা যায় না 8টা ক্ষেত্রে। 8টা ক্ষেত্রে, হ্যাঁ। যদিও চুক্তি আছে, এমন কোন কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা কম্পেনসেশন দেয়া যায়, এমন কোন চুক্তি ভঙ্গ করলে যে চুক্তি কম্পেনসেশন দেয়া যায়, সেটাকে বাস্তবায়ন করা সম্ভব? এটা বাস্তবায়ন করবে না। সো তার না মানে স্যার। কি? হ্যাঁ, তো এমন চুক্তি করছো যে ওকে, তুমি এমন চুক্তি করছো যে চুক্তিটা ভাঙলে আসলে তোমার অপর পার্টিকে তুমি যদি কম্পেনসেশন দাও, তাহলে কম্পেনসেশন দিলেই তার আসলে ক্ষতিপূরণটা উঠে যায়। তখন কি হবে? তখন তোমাকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেবে না কোর্ট। তো এইসব ক্ষেত্রে কি হবে? এইসব ক্ষেত্রে যেটা হবে সেটা হলো তোমার কোর্ট যেটা করবে সেটা 19 নম্বর ধারাতে বলা আছে। 19 নম্বর ধারাতে আমরা যাই। 19 নম্বর ধারাতে দেখো এখানে যেটা বলতেছে যে এই যে দেখো 19 নম্বর ধারাটা, এনি পার্সন সুইং ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। দেখো, যদি কোনো ব্যক্তি একটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চায়, তার সাথে কি চাইতে পারে আরো বলো তো? যদি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট না দেওয়া হয় তাহলে সে কম্পেনসেশনও চাইতে পারে তার সাথে, অথবা পারফরমেন্সের সাথেও কম্পেনসেশন চাইতে পারে। জিনিসটা দেখো, তখন কোর্টের কাজ কি হবে? দেখো কোর্ট কি কি জিনিস দেবে তোমাকে। কোর্ট বলতেছে ইফ এনি সাচ সুট মানে মামলা, দ্য কোর্ট ডিসাইডস দ্যাট, কোর্টের কাছে মনে হয় যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট ওট নট টু বি গ্রান্টেড, তাকে দেয়া সম্ভব না। তার মানে কি? ধারা 21-এর মধ্যে পড়ে যাচ্ছে জিনিসটা। 21 নম্বর ধারাতে তো এটাই বলছে যে কখন কখন দেয়া সম্ভব না। তো কোর্টের কাছে যদি মনে হয় এখানে একটা ভ্যালিড চুক্তি আছে কিন্তু স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া পসিবল না, ঠিক আছে, তখন কোর্ট কি করবে? কোর্ট যেটা করবে, যেহেতু চুক্তি, কম্পেনসেশন দিবে। হ্যাঁ, যেহেতু চুক্তিটা ভঙ্গ হয়েছে তার জন্য তোমার প্লেনটিভকে একটা কম্পেনসেশন দেবে, যাতে করে তার কি হয়, চুক্তি ভঙ্গের কারণে তার যে দুঃখ, তার যে কষ্ট, সেই কষ্টটা লাঘব হয়। তাহলে একটা উদাহরণ দিয়ে বলি, তোমার সাথে আমি চুক্তি করলাম মিনিকেট চাল নেব 10 বস্তা। তো হঠাৎ করে তুমি বললা যে 10 বস্তা মিনিকেট চাল আমি তোমাকে বিক্রি করতে পারবো না। এখন স্বাভাবিক কথা, 10 বস্তা মিনিকেট চাল যদি তুমি আমাকে বিক্রি না করো তাহলে আমাকে অন্য জায়গায় থেকে কিনতে হবে।
আমার মেয়ের বিয়ে আছে, তো এখন অন্য জায়গায় থেকে কিনতে গেলে আমার তো কিছু খরচ আছে, তাই না? আমার গাড়ি ভাড়া লাগবে এক্সট্রা, আমার আরো কিছুদিন আমি একটা প্ল্যান করছিলাম, সেই প্ল্যানটা ভেঙে গেল, তো এই যে ক্ষতিটা, এই ক্ষতির জন্য কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এইটাকে বলে তোমার কম্পেনসেশন। তো প্রথম যে রাইট, এটা কোর্ট তোমাকে দেবে। দ্বিতীয় পয়েন্ট একটু দেখো, ইফ এনি সাচ suit the court decided that the specific performance ought to be granted, কোর্টের কাছে মনে হয় যদি হ্যাঁ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া সম্ভব। এমনও তো চুক্তি হয় যেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাওয়া যায়, তাই না? তো তুমি চুক্তি করছো, চুক্তি ভঙ্গ করছে অপরপক্ষ, তুমি কোর্টে চলে গেছো, কোর্ট বলতেছে না না না, এখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টই দেয়া লাগবে। ওকে, কিন্তু কোর্টের কাছে মনে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দিলেই, শুধুমাত্র যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টটা দেয়া হয়, তারপরেও তোমার সাথে যে সে চুক্তি ভঙ্গ করছে, ওই চুক্তি ভঙ্গের জন্য তোমাকে আরো কিছু কম্পেনসেশন দেওয়া উচিত, এটাও কোর্ট দিতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আর তুমি চুক্তি করলাম, তুমি আমাকে তোমার বাড়ি বিক্রি করবো, আমি তোমার বাড়িটা কিনবো, ভালো কথা। এখন তুমি হঠাৎ করে একদিন বলতেছো আমি বাড়ি বিক্রি করব না। আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে কোর্টকে বললাম যে আমি বাড়ি কিনতে চাইছিলাম, বাড়ি বিক্রি করতে চাইছিল ওই লোক, কিন্তু সে বাড়ি বিক্রি করতে চাচ্ছে না। কোর্টের কাছে মনে হলো এটা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট হওয়া উচিত। তার মানে কোর্ট তখন তোমাকে বলবে যে বাড়ি বুঝাই দাও তাকে, তুমি টাকা নাও। এটা তো আমাকে দিল স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, কিন্তু এর পরেও কোর্টের কাছে মনে হচ্ছে শুধুমাত্র যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টই দেই, তারপরেও এখানে জাস্টিস এনশিওর হচ্ছে না। এখানে একে আরো কিছু শাস্তি দেওয়া উচিত ওই লোককে, যেহেতু সে চুক্তিটা ভঙ্গ করছে, এবং এই লোকের আরো কিছু বেনিফিট পাওয়া উচিত। তখন তাকে বলবে তুমি বাড়িও বুঝাই দিবা, আর তার সাথে তাকে কিছু কম্পেনসেশনও দিবা, কারণ তুমি চুক্তি ভঙ্গ করছো। বুঝছো? এই বুঝা গেল? জি স্যার। ওকে, 19 নম্বর ধারায় তাহলে দুইটা রাইট তুমি পাচ্ছ। এক নম্বর রাইট হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট না দিলে কম্পেনসেশন দেবে তোমাকে, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স দেওয়ার পরেও তোমাকে কিছু কম্পেনসেশন দিতে পারে বিকজ অফ দ্য ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, আর পরের অংশ বলতেছে কম্পেনসেশন অ্যাওয়ার্ডেড আন্ডার দিস সেকশন মে বি অ্যাড্রেসড মে বি অ্যাসেসড ইন সাচ ম্যানার অ্যাজ দ্য কোর্ট মে ডিরেক্ট। তো তার মানে কোর্ট কতটুকু কম্পেনসেশন দেবে সেটা কোর্ট অ্যাসেস করবে, যে কতটুকু দেওয়া উচিত বা না দেওয়া উচিত। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট। আচ্ছা, তো বুঝলা তো নাকি? এটা খুব সহজ, কঠিন কিছু আছে এখানে? হ্যালো? না স্যার। কঠিন কিছু নেই। ওকে, সহজই আছে স্যার এটা। ভেরি গুড। এবার আরেকটা জিনিস দেখি আমরা, এক্সপ্লেনেশনটা। এটা থেকে বারবার প্রশ্ন হয়। এক্সপ্লেনেশন বলতেছে এমন একটা সার্কামস্টেন্স, বুঝা গেল? এমন একটা সার্কামস্টেন্স কাছে মনে হচ্ছে হ্যালো? জি স্যার, জি স্যার, শুনতেছি শুনতে আমরা। পাচ্ছি। চুক্তিটার বাস্তবায়ন করা সম্ভব না, এমন সিচুয়েশন মনে করো প্রথমে যখন তুমি চুক্তি করছিলা তখন চুক্তিটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে চুক্তি আর বাস্তবায়ন করা সম্ভব না। তো মানে চুক্তিটাই টোটালি মানে চুক্তি বাস্তবায়ন সম্ভব না, মানে তোমার জিনিসটা পুরোপুরি এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কোর্টের জুরিসডিকশনই নাই আর এই জায়গাতে। তখন প্রশ্ন উঠতে পারে যে কোর্ট কি 19 নম্বর ধারায় যে রাইট দুইটা আছে এই দুইটাকে এক্সারসাইজ করতে পারে কিনা। একটা উদাহরণ দেখো, উদাহরণটা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো উদাহরণটা দেখো, এ, এই যে দেখো, এই দেখো এ পারচেজার, পারচেজার মানে হচ্ছে ক্রেতা, সিউজ বি, বি হচ্ছে বিক্রেতা। স্যার For আপনার each- স্ক্রিন দেখা যাচ্ছে না। ওহো আচ্ছা, দাঁড়াও। আচ্ছা এটা দেখো, এবার দেখো। হ্যাঁ, আচ্ছা দেখো, বলতেছে এ হচ্ছে একজন পারচেজার আর বি হচ্ছে বিক্রেতা মানে ভেন্ডার। এখন এ বি এর বিরুদ্ধে মামলা করছে স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ এ পেটেন্ট। পেটেন্ট মানে বোঝো? পেটেন্ট কি জিনিস? পেটেন্ট কি জিনিস বোঝো? না স্যার। আচ্ছা, পেটেন্ট জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো তুমি একটা জিনিস আবিষ্কার করছো, ওই আবিষ্কার করলে অথবা কোনো একটা বই লিখছো,
কপিরাইট বোঝো না? কপিরাইট, কপিরাইটও যা পেটেন্টও তা। তুমি একটা বই লিখলে ওই বইটার উপরে তোমার একটা লেখক সত্ত্ব থাকে, যে আমি যেহেতু লিখছি এই বই কেউ কপি করতে পারবে না, অন্য আমার নামের বই নিজের নামে ছেপে বিক্রি করতে পারবে না। দিস ইজ কপিরাইট। এবং কপিরাইট অ্যাক্ট অনুযায়ী এটা 30 বছর পর্যন্ত তোমার নামে থাকে, এবং তুমি চাইলে এই জিনিসটা বিক্রি করতে পারো। তুমি যখন বিক্রি করে দিবা কাউকে, তোমরা সিনেমা দেখো না, সিনেমাতে দেখবা যে তোমার কপিরাইট ক্রয় করছে এনার কাছ থেকে। হ্যাঁ, মনে করো হুমায়ুন আহমেদের কোনো একটা বই, সেই বইটা সেটার কপিরাইট কিনে তারপর কি করে, সেটার উপরে সিনেমা বানায়। এটা বাংলাদেশে খুব বেশি ফেমাস না, কিন্তু ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো খুব রেকগনাইজড। কারোর গান কেউ কপি করে না ইন্টারন্যাশনালি, তাকে ক্রেডিট দেয় দেখবা। ইভেন যদি কোনো বাংলা কোনো লোকাল কোনো শিল্পীর কোনো গানও যদি তারা নেয় উইদাউট এনি ইনফরমেশন, তারপরে তারা তাকে ক্রেডিট দেয়, তাকে বলে এবং তাকে কম্পেনসেশন দেয় বা টাকা পাঠায়। এটা বাংলাদেশে হয় না, ইন্ডিয়াতে হয় না, এগুলো খুব রেয়ার এই অঞ্চলে। তবে পেটেন্ট যে জিনিসটা, এটা হয়। পেটেন্ট মানে মনে করো তুমি একটা হঠাৎ করে একটা মেশিন আবিষ্কার করছো, এই মেশিন আবিষ্কার করলে যেটা হবে সেটা হলো তুমি নিজের নামে ওটা পেটেন্ট করায় নিতে পারবা। তাহলে ওই মেশিন আরেকজন নিজের নামে বিক্রি করতে পারবে না, বুঝছো? এটাকে বলে পেটেন্ট। তো এখন এই যে পেটেন্ট, এই জিনিসটা কিন্তু বিক্রি করা যায়, চাইলে তুমি এই পেটেন্ট রাইটটাকে বিক্রি করতে পারো। এবং এই পেটেন্টের একটা নির্দিষ্ট মেয়াদ সীমা থাকে, যে আগামী 100 বছরের জন্য এই পেটেন্টটা তোমার থাকবে, বা 30 বছরের জন্য এই পেটেন্টটা তোমার নামে থাকবে। বোঝা গেল? তো এখন এই যে পেটেন্টের জন্য একজন মনে করো এ হচ্ছে বি এর কাছে, সরি বি হচ্ছে এর কাছে পেটেন্টটা বিক্রি করছিল, ঠিক আছে? বি এর কাছে পেটেন্ট বিক্রি করছে এবং এ কিনছে সেটা, কিন্তু মনে করো বিক্রি করার চুক্তি করছে আর বেসিক্যালি। তো বি দুদিন পরে বলতেছে আমি আর বেচবো না পেটেন্টটা। বোঝা গেল? এখন যেহেতু বেচবো না বলতেছে, তার মানে কি চুক্তি ভঙ্গ করছে সে। আর যেহেতু চুক্তি ভঙ্গ করছে, এ চলে গেছে কোর্টে ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে কি চুক্তি যাতে করে বাস্তবায়ন করানো যায়। এখন বিফোর দ্য হিয়ারিং অফ দ্য কোর্ট, দেখো মামলায় হিয়ারিং যখন শুরু হবে তার আগেই তোমার পেটেন্টটা এক্সপায়ার হয়ে গেছে। পেটেন্টটা এক্সপায়ার হয়ে গেছে, জিনিসটা বোঝো তাইলে এবার। পেটেন্ট এক্সপায়ার হয়ে যাওয়া মানে কি, মানে ওর মেয়াদই শেষ হয়ে গেছে। এখন জিনিসটার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে কোর্ট যে রায় দেবে আলটিমেটলি, সেই রায় দিয়ে কি কোনো লাভ হবে? কোর্ট কি এখানে বলতে পারবে যে তুমি ওইকে পেটেন্ট দাও? পেটেন্টই তো নেই, আর এক্সিস্ট করে পেটেন্ট? না, পেটেন্ট কি আর এক্সিস্ট করতেছে? দুনিয়াতেই নেই সেই জিনিসটা। মনে করো না এটা একটা স্যার। কর্পূরের মতো উবে গেছে জিনিসটা। তুমি একটা কর্পূর কিনতে গেছিলে, একটা বস্তু কিনতে গেছিলা, মনে করে এই বস্তুটা কিনতে গেছো, এই বস্তুটা কিনতে গেছো কারোর কাছ থেকে, এখন এর কাছ থেকে বি কিনতে গেছে। এখন এই বস্তুটাই নেই হয়ে গেছে, এই বস্তুটাই নেই হয়ে গেছে। এখন কোর্ট যদি রায় দেয় যে এই বস্তুটা তুমি একে বুঝাই দিবা, তাহলে কই থেকে দেবে? অ্যাডিকুয়েট রিলিফ হবে না। তো যখন অ্যাডিকুয়েট রিলিফ স্যার হচ্ছে বি না, তখন নাম্বারটা আবার একটু বলেন, বি নাম্বারটা। কিসের বি? স্যার কতর বি? হচ্ছে 21 বি। 21 বি তো আমি পড়াই নাই, আমি 21 এ পড়াইছি খালি। আমি বলছি ও যে আচ্ছা 21 এতে যে যেখানে টাকা দিয়ে কম্পেনসেট করা সম্ভব জি স্যার, সেখানে। ওইটাও তো বুঝতে পারছি, আমি ভাবছি সি হ্যাঁ, এটার পড়াইতেছে। সাথে দেখো 12C মিল আছে। 12C তে বলছিল কি, যেখানে টাকা দিয়ে কম্পেনসেট করা সম্ভব না সেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া যাবে। কারণ কি 12 বলতেছে কোন কোন ক্ষেত্রে দেয়া যাবে, তো 4টি ক্ষেত্রে দেয়া যায়, এ বি সি ডি। তো সি নম্বরে বলতেছে যেখানে টাকা দিয়ে কম্পেনসেট করা সম্ভব সেখানে দেয়া যাবে। আর 21 তার উল্টো হবে, স্বাভাবিক কথা। 21 বলতেছে কোথায় কোথায় দেয়া যাবে না। 21 একেই বলতেছে যে তোমার যেখানে টাকা দিয়ে কম্পেনসেট করা সম্ভব সেখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া যাবে না। তো সেম কথা, এটা 12তেও আছে 21এও আছে, উল্টা ভাবে আছে জিনিসটা। আচ্ছা, এবার বি দেখো। বি হচ্ছে এমন চুক্তি যে চুক্তিটা এত এত সূক্ষ্ম 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 কথাবার্তা বলা আছে চুক্তির ভিতরে, অনেকগুলো পার্ট চুক্তিতে, মনে করো, বুঝছো? মনে করো অনেকগুলো পার্ট চুক্তিতে। অথবা হতে পারে যে চুক্তিটা খুব টেকনিক্যাল। টেকনিক্যাল তো বোঝো, মানে আমাদের করতে এত 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 ইকুইপ না। খুব টেকনিক্যাল কথাবার্তা আছে একটু চুক্তির ভিতরে, যেগুলো আসলে তোমার ওই লোক দুজনই বুঝবে খালি। অথবা নিউমেরাস ডিটেইলস দেখো, সেখানে চুক্তিতে অনেক ডিটেইল আছে। অথবা হুইচ ইজ সো ডিপেন্ডেন্ট অন পার্সোনাল কোয়ালিফিকেশন। মানে কি পার্সোনাল কোয়ালিফিকেশন গুলো তো বোঝার চেষ্টা করো একটু। মনে করো কেউ আমাকে বলছে স্যার আপনি আমাকে একটা গান লিখে দেবেন,
স্যার আপনি আমাকে এই দিন আপনার অনুষ্ঠানে পারফরমেন্স করবেন, এই জিনিসটা কি আমার পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে ডিপেন্ড করে না? জি স্যার। হ্যাঁ, আমি গান লিখবো কিনা বা আমাকে কেউ চুক্তি নিয়োগ করলো যে আপনি এই কাজটা করে দেবেন, লাইক আপনি আপনার হচ্ছে আমার বাড়িটা একটা পেইন্ট আঁকাই দেবেন, হ্যাঁ, একটা ছবি এঁকে দেবেন। সো অল দোজ থিংস এগুলো সব পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে। অথবা ভলিউশন, ভলিউশন মানে ইচ্ছা। মনে করো কেউ কারোর সাথে বিয়ে করার চুক্তি করলো, বললো আগামী এত তারিখে আমরা বিয়ে করব, লিখিত চুক্তি করছে। তো ভলিউশন মানে কি ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমি চাইলে বিয়ে নাও করতে পারি তাকে। তো ইট ইট ডিপেন্ডস অন আওয়ার ভলিউশন অর ইচ্ছা অফ দ্য পার্টিস। ঠিক আছে? অথবা এমন ধরনের চুক্তি যেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব না, নেচারটাই এমন যে বাস্তবায়ন করা যায় না, সেসব ক্ষেত্রে কোর্ট তোমাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেবে না। ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে এমন কোন চুক্তি যেটা খুব নিউমেরাস ডিটেইলে আছে অথবা খুব ক্ষুদ্র ক্ষুদ্র তোমার সূক্ষ্ম সূক্ষ্ম কথাবার্তা বলা আছে চুক্তির ভিতরে, যেখানে কোর্ট আসলে এত টাইম ইনভেস্ট করতে চাচ্ছে না, সেখানে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেয়া হবে না। অথবা এমন কোন চুক্তি যেখানে আসলে তোমার এটা ডিপেন্ড করতেছে পুরোপুরি কারোর পার্সোনাল কোয়ালিফিকেশনের উপরে, তখন স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেয়া হবে না। অথবা এমন কোন চুক্তি যেখানে কারোর ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে সে বাস্তবায়ন করবে কি করবে না, বিয়ের ক্ষেত্রে হোক, হ্যাঁ, বিয়ের চুক্তি যেটা, তো সেখানেও তোমার কোর্ট স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেবে না। তো এই সব ক্ষেত্রেই তোমার স্পেসিফিক পারফরম্যান্স কন্ট্রাক্ট হবে না, কোর্ট বলবে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেওয়া পসিবল না, এখানে কম্পেনসেশন দেওয়া হোক। মানে কেউ কারোর সাথে বিয়ে করার চুক্তি করছে, বিয়ের দিন সে মণ্ডপে হাজির হয় নাই, তো সে কোর্টে চলে গেছে মহিলা যে আমার সাথে বিয়ের চুক্তি করছে, চুক্তি ভঙ্গ করছে, হ্যাঁ, আমাকে বাঁচান, আমাকে ও বলেন, বাধ্য করেন ওরে যাতে সে আমাকে বিয়ে করে। কোর্ট বলবে যে বাধ্য তো করতে পারবো না, এটা তো তার ডিপেন্ড করতেছে তার ইচ্ছার উপরে, একটা কাজ করো, ও যেহেতু তোমার মন ভাঙছে তার জন্য আমি তাকে বলি যে তোমাকে কম্পেনসেট করে দে টাকা দিয়ে। দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দ্য কোর্ট। ঠিক আছে? আরেকটা হতে পারে এরকম যে তুমি আমার সাথে চুক্তি করছো যে স্যার আমাকে একটা ছবি এঁকে দেন, লাগো, আমি বললাম ঠিক আছে এঁকে দেবো। তো দুদিন পরে আমার ইচ্ছা হলো যে আমি আঁকবো না, আমার ভালো লাগতেছে না তোমার ছবি, অথবা তোমার কি বলে কনসার্টে আমি পারফর্ম করবো না। তো অল দিস কেসেস কোর্ট যেটা করতে পারে সেটা হচ্ছে আমাকে বাধ্য করতে পারে টু গিভ ইউ কম্পেনসেশন, নট টু ডু দ্য ভেরি অ্যাক্ট। ওই কাজটাই করতে হবে, এটার জন্য আমাকে বাধ্য করতে পারে না, কারণ এটা কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এরপরটা দেখো। এরপরটা হচ্ছে তোমার সি, এ কন্ট্রাক্ট দ্য টার্মস অফ হুইচ দ্য কোর্ট ক্যান নট ফাইন্ড উইথ রিজনেবল সার্টেনিটি। তো এমন চুক্তি যে চুক্তির কথাগুলা কোর্ট আসলে বুঝতেছে না যে আদৌ এখানে চুক্তি আছে কি নেই, তো তাহলে কি সেখানে বাস্তবায়ন করবে করবে না, কোর্ট নিজেই ডাউটফুল যে এখানে। বিষয়টা কোর্ট বুঝেই না এটা যুক্তিসঙ্গত কিনা। হ্যাঁ, তারপরে এমন কোন চুক্তি, ডি নম্বর, এ কন্ট্রাক্ট হুইচ ইজ ইন ইটস নেচার রিভোকেবল। রিভোকেবল মানে কি বলতো? রিভোক মানে কি করা? রিভোক মানে স্যার, হচ্ছে বাতিল। বাতিল, হ্যাঁ। তেমন কোন চুক্তি যেটা বাতিল যোগ্য চুক্তি, জি স্যার। ভয়েড, ভয়েডেবল, রিভোকেবল, এইসব চুক্তি বাস্তবায়ন করা হবে না। এটা খুব স্বাভাবিক কথা, কারণ কোর্ট মনে করো অর্ডার দিছে চুক্তি বাস্তবায়ন করা হোক, এন্ড দুদিন পরে তুমি বলতেছো আমি চুক্তি আর বাস্তবায়ন করবো না, কারণ কি চুক্তিটা রিভোকেবল, আমি যে কোনো সময় চুক্তি শেষ করে দিতে পারি। তো কোর্টের অর্ডার পাওয়ার পরেও তো আমি চুক্তি শেষ করে দিতে পারি, পারি না? সো জি এই স্যার। জন্য, হ্যাঁ, মনে করো তুমি আর আমি চুক্তি করছি, আহ মনে করো একটা পার্টনারশিপ, আমরা চারজন মিলে একটা পার্টনারশিপ তৈরি করছি। ওই পার্টনারশিপে ডিডে বলা আছে যে এই পার্টনারশিপ যে কোনো সময় একজন ব্যক্তি যদি ইচ্ছা করে পার্টনারশিপ ব্রেক করা যাবে। বুঝছো? এমন হয় অনেক সময়, মানে যে পার্টনারশিপের কোনো ধরনের মেয়াদ ফিক্স করা থাকে না, লাইক আমরা ঠিক করি নাই যে আগামী 3 বছরের জন্য থাকবে নাকি 4 বছরের জন্য থাকবে। তো এটাকে বলে হচ্ছে পার্টনারশিপ এট উইল। উইল মানে কি আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে, আমি যে কোনো সময় পার্টনারশিপ ব্রেক করতে পারি। এখন এইসব ক্ষেত্রে এইসব পার্টনারশিপকে বলে রিভোকেবল পার্টনারশিপ, মানে যে কোনো সময় তুমি চুক্তি ভেঙে ফেলতে পারো। তো কোর্ট মনে করো অর্ডার দিল যে চুক্তিটা বাস্তবায়ন করা হোক, তো চুক্তি কোর্টের অর্ডার পাওয়ার পরেও তো আমি ভেঙে ফেলতে পারি, কারণ আমাদের বলা আছে যে কোনো মুহূর্তে আমি ভাঙতে পারি। তো আমি যদি পার্টনারশিপ ডিডি ভেঙে ফেলি তাহলে কি আমার আর কোর্টের অর্ডার? তো হ্যালো, জি স্যার, শুনতেছি। হ্যাঁ, জয় চলে গেছে কোর্টে। এখন কোর্টে গিয়ে জয় তো স্বাভাবিকভাবে বলবে যে স্যার আমার কাছে চুক্তি করছিল ঘোড়া বিক্রি করবে, তার সাথে আমার দুপুর কি বলে বিকাল 3টার সময় চুক্তি হয়েছে যে সে আমাকে একটা ঘোড়া বিক্রি করবে। তো সে আমাকে বিকাল 4টার সময় ফোন দিয়ে বলছে যে আমি আর ঘোড়া বিক্রি করব না। এখন মজার ব্যাপার যেটা সেটা হলো যে ঘোড়াটা তো আমি সকালবেলায় দেখে আসছি, ঘোড়াটা 12টার সময় মরে গেছে। ঠিক আছে? ঘোড়াটা কি
12টার সময় মরে গেছে। এখন দেখো আমি যে চুক্তিটা করছি জয়ের সাথে যে মুহূর্তে, ওই মুহূর্তে কি তোমার ঘোড়া এক্সিস্ট করতেছিল? হ্যাঁ, যখন চুক্তি করছেন জি তখন স্যার। তো exist করতেছিল। কিভাবে এক্সিস্ট করে? ঘোড়া তো 12টার সময় মরে গেছে অলরেডি। আমি জয়ের সাথে চুক্তি করছি বিকাল 3টার সময়। ও আমি স্যার, সকাল দেখে বের হইছি। তাহলে আমি করে না, স্যার। হ্যাঁ, সেটা কি এক্সিস্ট করছে? করে না। আমিও জানি করে না, জয়ও জানে করে না। সরি, আমিও জানি এক্সিস্ট করতেছে, জয়ও মনে করতেছে এক্সিস্ট করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা কি? ওই ঘোড়া কি আছে দুনিয়াতে? না স্যার, ঘোড়া নেই। চুক্তি তো হওয়ার যখন আগে বস্তু হ্যাঁ, বিলুপ্তি হয়ে গেছে। চুক্তি হওয়ার আগেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দেয়া যায় না। এখানে কম্পেনসেশন দিতে হয়। ওই যে দেখো 18 নম্বর ধারা 19 নম্বর ধারাতে এই জিনিসই তো দেখে আসলাম। ওই যে পেটেন্টের কাহিনীটা এক্সপ্লেনেশনে মনে আছে? যে যখন আমি চুক্তি করছি জিনিসটা অনেকটা ওই রকমই, যে চুক্তি করছি হিয়ারিং হওয়ার আগে তোমার পেটেন্ট এক্সিস্ট করে না আর, ওটা তোমার ইয়ে হয়ে গেছে, পেটেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন যদি কোর্ট বলে যে এখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেয়া হোক, ওকে পেটেন্ট বুঝাই দাও, আমি পেটেন্ট কই থেকে দেবো? পেটেন্টই তো নেই, মেয়াদই তো শেষ। ঠিক তেমনি এখানকার ঘটনাটাও অনেকটা সেম। দেখো, যদি ঘোড়া বুঝাই দিতে বলে আমাকে, বলে কোর্ট যে ঘোড়া বুঝাই দাও, কারণ ঘোড়া তো মরে গেছে, ওই ঘোড়া আমি কিভাবে বুঝাই দেবো এখন? সম্ভব? না সম্ভব না। স্যার। তখন কি দেয়া হয়? তখন তোমার স্পেসিফিক পারফরম্যান্স কন্ট্রাক্টের পরিবর্তে কম্পেনসেশন দেয়া হয়। ঠিক আছে? স্যার এফ নাম্বারটা যদি একটু বলতেন আরেকবার। আচ্ছা, বুঝাই দিচ্ছি, দাঁড়াও। এফ নাম্বার, আচ্ছা এফ এর আগে জি নাম্বারটাকে দেখো। এমন কোন চুক্তি যেটার পারফরম্যান্স আসলে 3 বছর থেকে এক্সিস্ট করে যায়। মনে করো তোমার সাথে আমি 12 বছর ধরে বলছি যে আগামী 12 বছর ধরে তোমাকে আমি প্রোডাক্ট সাপ্লাই করব। কি বললাম? আগামী 12 বছর তোমাকে আমি প্রোডাক্ট সাপ্লাই করব। এখন আমি 3 বছর সাপ্লাই করার পর সাপ্লাই করা বন্ধ করে দিছি তোমাকে। তুমি কোর্টে চলে গেছো, কোর্টে গিয়ে বলতেছো স্যারের সাথে আমার চুক্তি হয়েছিল 12 বছর সে প্রোডাক্ট সাপ্লাই করবে, 3 বছর দিয়ে সে আর দিচ্ছে না, আমাকে প্রোডাক্ট সাপ্লাই করতেছে না। কোর্ট কোর্টের কাছে এখানে মেয়াদ হচ্ছে 3 বছর। 3 বছরের বেশি তোমার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দেওয়া যায় না। দেখো, a contract or the performance of which involves the performance of a continuous duty extending over a longer period than 3 years from this date. তাহলে কোন চুক্তি যেটা 3 বছরের অধিক পারফরমেন্স করা লাগবে কন্টিনিউয়াসলি, সেখানে সেটাকে কোর্ট বাধ্য করবে না। কোর্ট তোমাকে 3 বছর বেশি বাধ্য করতে পারে না কন্টিনিউয়াস পারফরমেন্স করার জন্য। তুমি 3 বছর পর্যন্ত যদি করো ঠিক আছে, নো প্রবলেম। তুমি যদি 2 বছর করে থামাই দাও, তখন আরো 1 বছরের জন্য কোর্ট তোমাকে বাধ্য করতে পারে করা হোক। তো 3 বছর এক্সিড করবে না, বুঝছো? সো কোর্ট তোমাকে বাধ্য করতে পারবে না 3 বছরের বেশি পারফর্ম করার জন্য। কোর্ট তোমাকে বলবে যে ঠিক আছে কম্পেনসেট করে দাও, 12 বছর করার কথা ছিল তোমার পারফর্ম, তুমি করতে পারতেছো না, কম্পেনসেট করে দাও, স্পেসিফিক পারফরমেন্স কন্ট্রাক্ট করার দরকার নেই। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার এটা। স্যার এফ আচ্ছা, নাম্বারটা একটু আরেকবার এফ বলেন। নম্বরটা হচ্ছে এরকম। মনে করো কোনো একজন ব্যক্তি, এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা তোমাদের আমি দেই। মনে করো জয় হচ্ছে একটা কোম্পানি তৈরি করবে। ঠিক আছে? কি করবে? কোম্পানি তৈরি করবে। কোম্পানি তৈরি করবে। জয় একটা কোম্পানি তৈরি করবে। এখন জয় কোম্পানি তৈরি করার আগে জয়ের কাজ হবে হচ্ছে প্রমোট করা কোম্পানিটা। তো প্রমোট করার জন্য 4-5 জনকে লোক নিয়োগ দিয়েছে, তাদেরকে বলে প্রমোটার্স। প্রমোটার্সরা করে কি, কোম্পানি সম্পর্কে মানুষের কাছে অনেক, মানে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আরো যেসব ব্যাংক আছে, অমুক আছে, তমুক আছে, তাদের সাথে প্রমোট করে, তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে টাকা ধার করে, তাদের কাছ থেকে তোমার হচ্ছে চুক্তি করে বিভিন্ন। বুঝা গেল? ওই কোম্পানির নামে চুক্তি করতেছে, এখনো কোম্পানি কিন্তু তৈরি হয় নাই, হয়েছে? হয় নাই। এখন এই প্রমোটাররা বেসিক্যালি ট্রাস্টি। প্রমোটাররা কি? বেসিক্যালি ট্রাস্টি, তারা কোম্পানির ট্রাস্টি। এখন তাদেরকে একটা ট্রাস্টি মনে করো, তাহলে এটা যদি ট্রাস্টি মনে করো জিনিসটা সহজ হয়ে যাবে। দেখো, এখন ট্রাস্টি যদি তার পাওয়ার এক্সিড করে, তাহলে কি সেই চুক্তি বাস্তবায়ন করা যায়? না স্যার। একটু আগেই তো পড়ালাম, ট্রাস্টি যদি তার পাওয়ার এক্সিড করে চুক্তি করে, ট্রাস্টিকে বলা হয়েছিল 3 বিঘা জমি তুমি হচ্ছে বিক্রি করতে, 1 বিঘা জমি বিক্রি করতে পারবা, সে 2 বিঘার জন্য চুক্তি করে বসে আছে। এখানে কি পারবে না স্পেসিফিক স্যার। যাবে না। তাহলে তুমি যদি প্রমোটার গুলাকে ট্রাস্টি হিসেবে কল্পনা করো, তাহলে কি হবে দেখো তো। ওই প্রমোটারদের কাজ হচ্ছে কোম্পানি যতটুকু পারমিট করতেছে তাকে ততটুকুই কাজ করতে পারবে, এর বাইরে সে করতে পারবে? পারবে না। না স্যার। কোম্পানি দেব হচ্ছে, মনে করো আমি একটা চকলেটের কোম্পানি দেবো, তো তার সাথে
তাহলে স্বাভাবিক কথা প্রমোটারদেরকে আমি বলে দেবো যে তুমি চকলেট রিলেটেড যত যত জায়গায় প্রমোট করা দরকার করবা, চকলেট রিলেটেড যেসব তোমার হচ্ছে চুক্তি করার দরকার করবা, ওই বেটা গিয়ে করছে হচ্ছে তোমার, সে গিয়ে কিনছে হচ্ছে সিমেন্ট, সিমেন্ট কেনার জন্য চুক্তি করে বসে আছে। তার মানে কি, মানে তাদের ক্ষমতার অতিরিক্ত কোনো কিছু করলে আর কি চুক্তি বলবৎ করা যাবে না? এক্স্যাক্টলি, সে যদি তার ক্ষমতার অতিরিক্ত করে ফেলে, সেটা ওই যে তোমার যার সাথে চুক্তি করছে সে গিয়ে তাকে আর বলতে পারবে না, ওই কোম্পানিকে বলতে পারবে না, কোম্পানিকে বাধ্য করতে পারবে না যে তোমার প্রমোটার তো আমার সাথে চুক্তি করে গেছিল, তুমি এখন চুক্তি বাস্তবায়ন করো, ওই কথা বলতে পারবে না। কারণ কি, প্রমোটার তার পাওয়ার এক্সিড করে গেছে, ক্ষমতা এক্সিড করে গেছে। তাহলে স্যার বুঝা গেল? সেক্ষেত্রে প্রমোটারের ক্ষেত্রে মামলা করে দিবে? কোম্পানিকে বাধ্য করা যাবে না, তখন কোম্পানিকে বাধ্য করতে পারবে না তুমি। স্যার যে প্রমোটার বুঝছো? অতিরিক্ত করলো তার তার বিরুদ্ধে মামলা করতে পারবে না? তার বিরুদ্ধে পারবে, সে পার্সোনালি লায়াবল থাকবে। ঠিক আছে, তার বিরুদ্ধে পারবে। তার তার বিরুদ্ধে করে আলটিমেটলি লাভ কি? কম্পেনসেশনের বাইরে তো সে কিছু পাবে না, সে কম্পেনসেশনই পাবে আলটিমেটলি। ওই প্রমোটার তো আর তার সাথে সিমেন্ট কিনবে না, কিনে খাবে জি নাকি? স্যার, বুঝতে পারছি। স্যার এখন একটু ব্রেক দেন। আচ্ছা ঠিক আছে, ব্রেক দিই 10 মিনিট, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আবার জয়েন করো তোমরা একটু।